জানাই শুভ বিকেল। আজকের ব্লগটা একেবারে বিকেল থেকে শুরু করে দিলাম। এখন বাজে 4:11। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর সকাল থেকে কোনো ব্লগ করাই হয়নি। ভাবলাম যে না, একেবারে বিয়েবাড়ির ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা হচ্ছে যে রেডি হব। তো আমরা বলতে আমি আর আমার সাথে একটা বোন আছে, তো আমরা দুজনেই রেডি হব। আর সকাল সকাল মাম্মাম সোনা চলে গেছে মামা বাড়ি। মা এসেছিলো, ভাই এসেছিলো, তো ওদের সাথে মামা বাড়ি চলে গেছে। তো জানি না মা যাবে কিনা, যাওয়ারও ইচ্ছে আছে আবার নেও। তো আমাকেও বলেছিল, মা বলছিল কিরে যাবি? প্রথমত আমি বলেছিলাম যাবো না, আমার ইচ্ছে ছিল না যাওয়ার। তো তারপরে বারবার করে মাও বললো যে যা না, একটু ঘুরে আয়, ভালোই লাগবে। তারপরে যার মেয়ে মানে কাকু আর কি, সেও বারবার এসেছিলো বাড়িতে, এসে বলছে যা না, কি হয়েছে, তাড়াতাড়িতে চলে আসবো সবাই, নাকি বাস যাবে মায়েদের ওখান থেকে। তো সেই জন্যই ভাবলাম যে না, তাহলে যাওয়াই যাক, সবাই মিলে যাব। আর আমি হচ্ছে যে মায়েদের ওখান থেকে যখন আসি, 3টের দিক করে আসি, তখন হচ্ছে যে আমাকে তনু পিসি ফোন করেছিল। সে বলছে কি রে তুই কোথায় আছিস? আমি বললাম এই তো আমি মায়েদের এখানে আছি। তো বললো ঠিক আছে, আর একটা বোনও আছে, তো তুই একটু ওকে সাজিয়ে দিস। তো সমস্ত কিছু এখানে নিয়ে চলে আমার মোটামুটি মেকআপের কিছু কিছু জিনিসগুলো আমার কাছে আছে। তো সেই জন্যই বলছিল যে তুই সমস্ত কিছু জিনিস মানে নিয়ে আয় আমাদের বাড়িতে, মানে তনু পিসিদের বাড়িতে। তো আমি বললাম আমি তো এখন মেকআপের জিনিসগুলো তো আমার বাড়িতেই আছে, তাহলে আমি একেবারে সঙ্গে করেই নিয়ে ওকে যাব। তো সেই জন্য আমার সঙ্গে করে ওকে নিয়ে চলে এসেছি। তো এখন আমি দেখাচ্ছি না, ও রেডি হচ্ছে, তো আমি ওকে একটু পরে দেখাচ্ছি। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি, তারপরে যাবো বিয়ে বাড়িতে। তো চলো ব্লগটা দেখতে থাকো। প্রিয়াঙ্কা আর আমি রেডি হয়ে একেবারে চলে এসেছি তনু পিসির বাপের বাড়িতে। তো অনেক লেট হয়ে গেল আমাদের এখানে আসতে, অনেক সাজুগুজু করতে করতে মোটামুটি দেরি হয়ে গেল। তনু পিসি তো কন্টিনিউ আমাদেরকে ফোন করেই যাচ্ছে। যাই হোক ফাইনালি পৌঁছেও গেছি। তো এখন আমরা একেবারে বাসের মধ্যে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। তনু পিসিদের বাড়ি থেকে আমরা চলে এলাম আমার মায়েদের এখানে। তো এখান থেকে আমরা হচ্ছে যে বাসে উঠে তারপরে একদম রওনা দিয়েছি কলাঘাটের উদ্দেশ্যে। আর এখানে দেখো মাম্মাম সোনাও কিন্তু সঙ্গে আছে। প্রথমত মা বলেছিল যে নিয়ে যাবে না, আমিও বলেছিলাম যে নিয়ে যাব না। আর মা প্রথমেই বলেছিল যে তাহলে তুই একা যা, আমি আর মাম্মাম সোনা যাব না। তো যাই হোক মাম্মাম একটু ঠিক আছে, তো সেই জন্যই মা বলছে যে না সেই ঠিক আছে, তো সেই জন্যই নিয়ে চলে এলাম। তো মোটামুটি ঠিকই আছে, ও বেশ ভালোই লাগছে। আমি যদি একা যেতাম না, মানে মনটা কিন্তু বাড়িতেই পড়ে থাকতো, সবসময় খুঁটখুট করতো। যাই হোক সবাই মিলে যাচ্ছি, কিন্তু দারুণ এনজয় হচ্ছে, বেশ ভালোই লাগছে। আর সঙ্গে তো প্রিয়াঙ্কার সাথে দারুণ মজা হচ্ছে আমার। আর এখানে দেখো আমরা কিন্তু ফাইনালি কলাঘাটে পৌঁছেও গেছি। মানে কলাঘাটের উদ্দেশ্য এ কারণে বলা, এখানে অনেকেই উঠবে, তো সেই জন্যই আমরা কলাঘাটে পৌঁছে গেছি। তো এখানে অনেকটাই প্রবলেম হয়েছে, কেন কি এখানে মানে গাড়িটা যে ঘোরাবে না সেরকম কোনো জায়গাই ছিল না, এতটাই জায়গাটা ছোট ছিল। আর এক পাশে তো আবার নদী, প্রচণ্ড পরিমাণে সবাই ভয় পেয়ে গিয়েছিলাম, একেবারে সবাই অনেকে নেমেও গিয়েছিল গাড়ি থেকে, জানো তো। তো যাই হোক সবাই মিলে এখন আমরা চলে এলাম উলুবেড়িয়ার মানে যাই হোক ভেতরের কোনো জায়গায়, আমি অত নাম জানি না। তো সবাই হেঁটে হেঁটে চলে এলাম ওয়েডিং পার্টিতে। আর রোড থেকে বাড়িটা একটু দূরত্ব, তো সেই জন্যই মানে গাড়ি থেকে নেমে সবাই একেবারে হেঁটে হেঁটে চলে এলাম, যেহেতু গলি রাস্তায় ছিল, গাড়ি ঢুকবে না, তো সেই জন্যই। আর এখানে দেখো এসেই আমরা একেবারে তত্ত্বগুলো রেখে ভিডিও ফটোশ্যুট সমস্ত কিছু একেবারে শুরু করে দিয়েছি। এটা হচ্ছে যে আমাদের সোনা বনুর রুম। তো রুমটাও তোমাদের সাথে একটু হালকা করে শেয়ার করে দিলাম, দেখতেই পাচ্ছ রুমটাও কিন্তু বেশ সুন্দর আর দারুণ, কিন্তু ফুলসজ্জার খাটটাও খুবই সুন্দর সাজিয়েছে। তো বেশ ভালো লাগলো, অনেক ফটোশ্যুট করা হলো, অনেক গল্প করা হলো। তো তারপরে আমরা একেবারে চলে এলাম নিচে। তো নিচে কী কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে কিন্তু অনেক ফটোশ্যুট হচ্ছে, দেখতেই পাচ্ছ। তার আগে আমরাও অনেক ফটোশ্যুট করে নিয়েছি বনুদের সাথে, আর এদের ক্যামেরাম্যানও আমাদের ফটোশ্যুট করেছে। একটাই দুঃখ রয়ে গেল, কি বলো তো, বনুর যে মানে বিয়ে হলো না, ওটা তো দেখাই হলো না, প্লাস ওখানে হচ্ছে যে সুন্দর একটা কোণে সেজেছিল, তার সাথে যে ফটোশ্যুট করব মানে আমার নিজের ক্যামেরাতে বন্দি করেছি, কিন্তু ক্যামেরাম্যানের মানে ক্যামেরাতে আর বন্দি আর করা হলো না। তো এটাই আমার একটা দুঃখ রয়ে গেল। সবাই ফটোশ্যুট করেছে বোনের সাথে, কিন্তু আমি মানে আমারই করা হয়নি। তো যাই হোক অনেক গল্প হলো, ফটোশ্যুট করা হলো, তারপরেই তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো এখন আমরা চলে এলাম স্টলে। এখন একটু খেয়ে নেব আগে পকোড়া, চিকেন পকোড়া। সত্যি কথা বলতে বন্ধুরা, চিকেন পকোড়াগুলো খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল। আমি তো 4 প্লেট খেয়েছি, বিশ্বাস করবে না, 4 প্লেট খেয়েছি আমি। তো মানে চিকেন
প্রত্যেকটা পকোড়াতেই চিকেন ছিল, বেশ দারুণ ছিল, একদম ছোট ছোট চিকেন, মানে চিকেন পকোড়া, আর খেতেও কিন্তু সত্যি দারুণ ছিল। তো ওখানে খাওয়ার পর একেবারে চলে এলাম ফুচকা স্টলে। এখানে আমার সত্যি কথা বলতে খাওয়ার ইচ্ছে ছিল না, মাম্মাম সোনার জন্যই খাওয়া, আর মাম্মাম সোনা আর আমি দুজনেই খাচ্ছি, দেখতেই পাচ্ছ। মাম্মাম সোনা তখন থেকেই খাচ্ছিল, ও ফুচকা খেতে একটু বেশিই ভালোবাসে, আমি খুব একটা ভালোবাসি না, তবুও মাম্মাম সোনার জোর জারেই আপাতত খেলাম ফুচকাটা। আর এখন আমরা একেবারে এখন খাচ্ছি হচ্ছে যে কফি। মাম্মাম সোনা এত জোর করছে, বলছে মা কফি খাবো কফি খাবো। কফি খাওয়ারও আমার খুব ইচ্ছে ছিল না, তো মাম্মাম সোনার জড়াজড়িতেই আমিও 1 কাপ কফি নিয়ে এলাম, আর মাম্মাম সোনাও 1 কাপ কফি নিয়ে চলে এলো। তো দুজনেই আপাতত বসে বসে এখন কফি খাচ্ছি। আর দেখছো লাইটিংগুলো কিন্তু হেভি সুন্দর লাগছে, বেশ সুন্দর সাজিয়েছে, চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালোই লাগছিল। তো একেবারে এখন চলে এলাম খাওয়ার কাছে। প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে, আর অনেকটা রাতও হয়ে গেছে, আর খিদেও অনেকটাই পেয়ে গেছে। তো চলো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিই। কী কী খাইয়েছিল আমি সত্যি কথা বলতে ভুলে গেছি, কয়েকটা রেসিপি মনে আছে, আর বাদ বাকি তো একদম মাথা থেকে বেরিয়ে গেছে। কেন কি আমি ভয়েস দিচ্ছি বেশ কয়েকদিন পর, এই ভয়েস ওভারটা আমাকে করতে হচ্ছে, পুরো ভিডিওটাই যেহেতু আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, সেই ভয়ে এই কটা দিন না মানে ভ্লগগুলো এডিট করাই হয়নি, জানো তো, এডিট করাই হয়নি। তো যেহেতু বক্স বাজছে চারিদিকে, চেঁচামেচি বক্স বাজছে, তো সেই জন্যই কোনো ভয়েসই দিতে পারিনি সেই মুহূর্তে, পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো কী কী রান্না হয়েছিল আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে, কিছু কিছু জিনিস মনে আছে, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমাদেরকে দিয়েছিল প্রথমত নান দিয়েছে, তারপরে হচ্ছে যে স্যালাড নান, লেবু তো ছিলই, তারপরে হচ্ছে যে সবজির তরকারি ছিল, আর ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, চপ ছিল, মানে ভেজিটেবল চপ ছিল, আরও কী কী সব ছিল, চাটনি ছিল, আইসক্রিম ছিল, আরও অনেক কিছুই ছিল। যাই হোক আমার মাথাতে নেই। সব থেকে মানে কি বলবো, আমার মনের মধ্যে একটা আফসোস রয়ে গেছিলো যে ভাতটা থাকলে ভীষণ ভালো হতো, কারণ ভাত খেতে তো আমি খুবই মানে ভালোবাসি। তো ভাত দেখছিলাম, যাই হোক ভাত আসেনি। আর সত্যি কথা বলতে সব দিন তো ভাত খাওয়াই হয়, একদিন না হয় অ্যাডজাস্ট করাই হলো, তাই না? এক এক সময় তো যেমন বাড়িতে মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি, তো সেটাই ভাববো যে না, বিয়ে বাড়িতে এসেছি, নতুন নতুন ভালো রেসিপি খেলাম, তো বেশ ভালোই লাগছিল খেতেও। মাও বলছিল যে ভাত নিয়ে আসবে না, আমি বলছি না গো মা, ভাত নিয়ে আসবে না, এগুলো আছে, তুমি এগুলোই খেয়ে পেট ভর্তি করো, তো একদিন ভাত না খেলে কিচ্ছু হবে না, ঠিক আছে? যদি খেতে ইচ্ছা হয়, বাড়িতে তো অনেক ভাত আছে, গিয়ে বরঞ্চ খেয়ে নিও। আর সত্যি কথা বলতে ভাত না থাকলেও কিন্তু আমি বেশ তৃপ্তি করেই খেয়েছি, রান্নাগুলো কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল, মুখে লাগার মতোই, বেশ ভালো লেগেছে আমার রান্নাগুলো। আর এখানে দেখো আইসক্রিম, মাম্মাম সোনা তো একেবারে আইসক্রিম নিয়েই পড়ে আছে, সেই ঢোকা থেকেই শুধু বলছে মা আইসক্রিম দেবে না, আইসক্রিম দেবে না, ঢোকার থেকেই লেগে আছে, জানো তো, হয়তো দেখেছে কাউকে আইসক্রিম খেতে, সেই জন্যই বলছে আইসক্রিম দেবে কিনা। তো ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে রেখেছিলাম লাস্ট অবধি। তো যাই হোক ফাইনালি আইসক্রিম দিয়ে খেয়ে দিয়ে একেবারে চলে এলাম বাইরে। আমি আইসক্রিম খাইনি, মাম্মাম সোনাকেই দুটো দিয়ে দিয়েছি, ওর তো একটা ছিলই, প্লাস ওকে আমারটাও দিয়ে দিয়েছি। আর এখানে একেবারে চলে এলাম সুন্দর একটা গণেশ মূর্তির কাছে, দেখতেই পাচ্ছ আমি প্রায় বিয়ে বাড়িতেই দেখেছি কিন্তু গণেশ মূর্তিটা দিয়ে রাখে, তো এটার কারণ কি সত্যি আমি জানি না, তোমরা কে কে জানো প্লিজ একটু কমেন্ট করে বলো। আর বেশ ভালোই লাগে কিন্তু গণেশ মূর্তিটা দেখতে, ঢোকার মুখে এই মূর্তিটা আছে, বেশ সুন্দর করে ডেকোরেশনও করা আছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর এই দেখো চারিদিকটা একটু তোমাদের সাথে শেয়ার করছি, সেভাবে শেয়ার করতে পারিনি, তো যেহেতু দেখো এইগুলো তো অচেনা জায়গা, আমি তো চিনি না জানি না, সেই জন্য ভেতরের মধ্যেই আছি, বাইরে কিছু শেয়ার করতেও পারিনি তোমাদের সাথে। আর এই দেখো এখন আবার চলে এলাম বর বউয়ের কাছে, আমার বনুর কাছে চলে এলাম। তো এখানে আরও হচ্ছে যে খাওয়া দাওয়ার পর এসে অনেক রিলস বানানো হলো, আরও অনেক ফটোশ্যুট করা হলো সবাই মিলে, আরও অনেক ইচ্ছে ছিল অনেক রিলস বানাবো। তো যাই হোক এখন তো যাওয়ার টাইম, সবাই বলছে এই বাড়ি চল বাড়ি চল, অনেক বলতে বেশি রিলস বানায়নি, ওই 8-10টা মতো রিলস বানিয়েছি, তারপর আর বানানো হয়নি। তো আরও ইচ্ছে ছিল যে সবাই মিলে আরও একটু অনেক বেশি বেশি রিলস বানাবো। যাই হোক আর কী করা যাবে, আফসোস নিয়ে এখন বাড়ি ফিরছি। আর বিয়ে বাড়িতেও তো মানে বোনকে যখন বিয়ে দিল তখনও যে রিলস বানাবো, তখনও কিন্তু সেভাবে আর রিলস বানানো হয়নি, সেই আফসোসটাও রয়ে গেল। যাই হোক আর কী করা যাবে। আর হ্যাঁ, প্রিয়াঙ্কাকে কেমন লাগছে কমেন্ট করে বলো, প্রিয়াঙ্কাকে কিন্তু আমি সাজিয়েছি সুন্দর করে, সবাই কিন্তু বলেছে, খুব প্রশংসা করেছে যে প্রিয়াঙ্কাকে আজকে দারুণ লাগছে, সেই দিনের থেকে আজকে নাকি
খুবই ভালো লাগছে। আর ওকে যে আমি সাপটা করে শাড়ি পরিয়েছি, সত্যি কথা বলতে আমি লাস্ট কবে শাড়ি পরেছি আমারই মনে নেই, অনেক দিন আগে পরেছি। আমার যখন কাকা শ্বশুরের ছেলেদের বিয়ে হলো, তাদের দুজনের একসঙ্গেই বিয়ে হয়েছিল, তো তখন আমাকে বৌদি হিসেবে লেগেছিল, তখনই কিন্তু লাস্ট শাড়ি পরেছিলাম সাপটা করে। সেটাও আবার সুন্দর করে পরতে পারিনি, যেমন তেমন করে মোটামুটি কাজ চালানোর মতো পরেছিলাম। খুব ইচ্ছে হতো সাপটা করে পরার। তো যাই হোক, আজকে যে একে এত সুন্দর করে শাড়ি পরিয়েছি, সত্যি আমিও ভাবতে পারিনি যে আমি এত সুন্দর শাড়ি পরাতে পারি। যাই হোক, বেশ ভালোই লাগছে। আর সবাই যখন নাম করছে, আর সত্যিই খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে আমার মনে প্রাণে আমার খুবই ইচ্ছে আমি একজন মেকআপ আর্টিস্ট হব। জানি না সেই স্বপ্নটা আমার কবে পূরণ হবে, তো অবশ্যই এই স্বপ্নটা আমি পূরণ করবই। আর কিছু হোক না হোক, অন্তত এই স্বপ্নটা আমি পূরণ করেই ছাড়বো। তো যাই হোক, চলো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, একেবারে বাসে উঠে গেছি। অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করছিলাম, বাস কি খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন আমরা বাসে উঠে বসে আছি, দেখতেই পাচ্ছ প্রিয়াঙ্কার কাঁধে কাঁধ রেখে। তো চলো টাটা, ব্লগটা শেষ করলাম, ভালো থেকো।